শুভ সন্ধ্যা। সুপ্রিয় দর্শক, দায় মুক্তির 18তম পর্বে আপনাদের স্বাগত। শুরুতে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও শহীদ জাতীয় চার নেতাকে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি আমাদের মুক্তি আন্দোলন ও মুক্তিযুদ্ধের শহীদানদের এবং নির্যাতন নিপীড়নের শিকার মা বোনদের। প্রিয় দর্শক, পশ্চিমা গণতন্ত্রের জরুরি উপাদান পরমত সহিংসতা, আইনের শাসন প্রতিষ্ঠা, এই দুটির কোনোটি কি আমাদের আজকের এই সমাজে প্রতিষ্ঠা সম্ভব? হয়তো সম্ভব, যদি ভীষণ কঠোর আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়। আমাদের দেশের শাসন ব্যবস্থা আজ কাদের হাতে? এরা কারা? এদের কেউ আইন ভঙ্গ করলে কি বিচার হয়? এনজিও কর্মী ক্ষমতায় গেলে রাতারাতি কেমন করে তাদের বিরুদ্ধে সব মামলা নিষ্পত্তি হয়ে যায়, সাজা বাতিল হয়ে যায়? কোনো কোনো সন্ত্রাসী জেল থেকে বেরিয়ে যেতেও সক্ষম হয়। এসব প্রশ্ন কি আমাদের জনগণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেলপ্রাপ্ত অধ্যাপককে করেছেন? তিনি নিজে কি কখনো নিজেকে করেছেন? যদি না করে থাকেন, তাহলে সেই মানুষকে জনগণ বিশ্বাস করবে কেন? তাকে দিয়ে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সংস্কার সংগঠিত হবে, এটা কি সাধারণ মানুষের বিশ্বাস করা উচিত হবে? এসব বিষয় নিয়ে আমাদের আজকের দায়মুক্তি। আজ আমরা পেয়েছি আমাদের সঙ্গে 6 জনকে। শুনবো তাদের কথা। তাদের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে সেই কথা তুলে ধরব। তার আগে চলুন পরিচিত হই আজকের অংশগ্রহণকারীদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন রুজি জয়িতা, সভাপতি, আদাপুর থানা মহিলা আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর। আছেন কামরুজ্জামান রুবেল, সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ। মোহাম্মদ সুলাইমান হোসেন, সাবেক সহসম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। তার বাড়ি গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানায়। আছেন মোহাম্মদ মেহেদী হাসান হৃদয়, সাবেক সহসভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আরও আছেন নাজমা আক্তার, তিনি শহীদ গাজী নইমুল হোসেন লিটুর সহধর্মিণী। গাজী নইমুল হোসেন লিটু ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আরও আছেন মোহাম্মদ উমর ফারুক, প্রচার সম্পাদক, বংশাল থানা ছাত্রলীগ, ঢাকা মহানগর। অংশগ্রহণকারী 6 জনকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। পর্যায়ক্রমে আমরা তাদের সবার কথা শুনব। শুরুতেই বলবেন ঢাকা মহানগর উত্তরের আদাবর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুজি জয়িতা। আপা, আপনি বলুন। রুজি জয়িতা, আপনি নিজেকে আনমিউট করুন এবং বলুন। হুম। আসসালামু আলাইকুম। প্রবাসী আওয়ামী লীগের একজন শুভাকাঙ্ক্ষী আমাদের নজরুল ইসলাম ভাই, যার উপস্থাপনায় এই জুমে আমরা কথা বলার সুযোগ পেয়েছি এবং আমাদের যে রাজনীতির করার জন্য বা বাংলাদেশ আওয়ামী লীগ করার জন্য 5 তারিখে আমাদের উপর দিয়ে যে অত্যাচার নিপীড়ন হয়েছে সেই কথাগুলো এই জুমের মাধ্যমে
সবাইকে জানাবো বলে আমরা এখানে যারা আজকে একত্রিত হয়েছি, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম এবং মুজিবীয় শুভেচ্ছা। জুলাইয়ের 14 তারিখ থেকে আমরা টানা 4 আগস্ট পর্যন্ত রাজপথে ছিলাম। এখানে স্ক্রিনে আমার স্নেহের এবং খুবই অ্যাক্টিভ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ঢাকা মহানগর উত্তর আদাবর থানা আওয়ামী লীগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং বর্তমানে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি কামরুজ্জামান রুবেল আমার স্নেহের ওইখানে উপস্থিত আছে। যে কারণে ওর নামটা নিলাম, যে আজকে যে ঘটনাগুলো বলবো এই ঘটনাগুলোর সাথে রুবেল সম্পৃক্ত। 14ই জুলাই থেকে আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্রদের, তথাকথিত ছাত্রদের, যে আমাদের মুক্তিযুদ্ধের কোটা নিয়ে যে আন্দোলন, বিরুদ্ধে যে কোটা আন্দোলন শুরু হয়েছিল বা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, তো সেই আন্দোলনে আমরা নিয়মিত, আমার স্পট ছিল বা আমার অবস্থান ছিল গণভবন, কলেজ গেট এবং মুক্তিযোদ্ধা টাওয়ার, এই পাদদেশে এখানে আমাদের অবস্থান ছিল। আমাদের ঢাকা 13 আসনের এমপি, আমাদের আদাবরের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাইয়ের নেতৃত্বে, আদাবর থানা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সকল সহযোগী সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে ওখানে এই প্রায় 20 দিন ওখানে আমরা টানা অবস্থান করি। দেখেন, আমি আজকে যে নেত্রীর নেতৃত্বে রাজনীতি করি, সে নেত্রী কতটা মহান, কতটা ব্যক্তিত্ব সম্পন্ন একজন নেত্রী। আমাদের কিন্তু কখনো নেত্রী বলে নাই যে আমরা মারামারি করব। আমরা কিন্তু এই 71 বা 71-এর মুক্তিযুদ্ধ বা যাদের নেতৃত্বে এই দেশকে স্বাধীন হয়েছিল, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছিল, আমার নেত্রী কিন্তু তাদের সম্মান দিয়েছেন। আমার নেত্রী তাদের সম্মান দিয়েছেন এবং আমিও গর্বিত যে আমি এই নেত্রীর নেতৃত্বেই বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে বাংলাদেশ আওয়ামী লীগের একজন মাঠের কর্মী। আমরা কিন্তু কখনো কোনো ছাত্রদের গায়ে হাত তুলিনি, কোনো ছাত্রদের আমরা মুখোমুখি হইনি। আমরা ওখানে অবস্থান করেছিলাম যেহেতু আমার দেশের প্রধানমন্ত্রী কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আমার নির্বাচিত এরিয়ায় তার বসবাস। আমরা সবাই ওখানে ঐক্যবদ্ধ হয়েছিলাম যে নেত্রীকে আমরা সুরক্ষা দিব। এবং আমার জানা মতে এই টানা 20 দিনের আন্দোলনে আমার চোখের সামনে কোনো ছাত্র হত্যা হয় নাই, কোনো ছাত্রের উপরে জুলুম করে নাই, আমার চোখে আমি দেখি নাই। 4 আগস্ট বিকেল বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, তারা আমাদেরকে বলল যে 6টা থেকে কারফিউ জারি করা হয়েছে, তোমরা সবাই বাসায় চলে যাও। যেহেতু আমরা সেই সকালে যাই আর রাত্রি 12টা পর্যন্ত আমরা ওই আমাদের কলেজ গেটে অবস্থান ছিল। তো সেদিন বলতেছে যে কারফিউ জারি করা হয়েছে, তোমরা সবাই বাসায় চলে যাও এবং মোবাইলটা হাতে রেখো, যে কোনো সময় ডাক আসতে পারে। তো সেই দিনের মতো আমাদেরকে বিদায় দিয়ে দিয়েছেন আদাবর থানা আওয়ামী লীগ এবং আমাদের সাংসদ নানক ভাই, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক ভাই আমাদের বিদায় দিয়েছেন। তো আমরা ওখানে যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগের প্রায় 40 জন মহিলা অবস্থান করতাম প্রতিদিন। তো আমরা সবাই চলে আসি। চলে আসার পর আমি যখন জানলাম যে কিশোর গ্যাং এবং ওই হুজুরের ওই জামাত ইসলাম বা মাদ্রাসার যে ছাত্র যারা, ওরা রায়বাজার বুদ্ধিজীবীর 4 রাস্তার যে মোড়, ওখানে ওরা অবস্থান করতেছে, ওরা মুহুর্মুহু গুলি ছুটতেছে,
ওরা মুহুর্মুহুর বোম মারতেছে। তো ওখানে আমাদের কর্তব্যরত পুলিশ অফিসাররা ছিলেন, আমাদের যুবলীগের ভাইরা ছিল, ছাত্রলীগের ভাইরা ছিল। তো সেখানে আমি পৌঁছাই পৌঁছাইলাম, কলেজ গেট থেকে গিয়ে দেখি যে আমারই ছাত্রলীগের ছেলে পেলেগুলো গুলিবিদ্ধ হচ্ছে, আমারই যুবলীগের ভাই ব্রাদার ওরা গুলিবিদ্ধ হচ্ছে। আমার চোখের সামনে আমারই দলের 4টা ছেলে গুলিবিদ্ধ। পরে আমরা তাড়াতাড়ি করে রিক্সা এনে তাদেরকে মেডিকেলে পাঠাই। এক পর্যায়ে 5:30 বাজে, গোলাগুলি বন্ধ, ছাত্রলীগের এবং যুবলীগের ভাইরা চলে আসতেছে। তখন আমাদের আরিফুর রহমান তুহিন ভাই বললো যে রোজি বাসায় যাও, সবাইকে নিয়ে সেভে থাকো। কিন্তু তখন একটু আমার আমি সন্দেহ হচ্ছিল আমার যে 6টার সময় কারফিউ, 5:45 বাজে, আমি তখন নূরজাহান রোড, মোহাম্মদপুর নূরজাহান রোড। আমি অবাক হয়ে গেলাম যে কারফিউ হবে, কিন্তু কারফিউর কোনো রকম চিহ্ন আমি দেখতে পারলাম না। যাই হোক, বাসায় গেলাম, সারাদিনের ক্লান্ত এবং শ্রান্ত শরীরটাকে আমি গোসল করে কয়টা ভাত খেয়ে আমি আবার মাঠে নেমে আসি। খোঁজ খবর নিচ্ছিলাম যে কারফিউ যে দিল, কারফিউর কি হচ্ছে। অ্যাকচুয়ালি কারফিউ নামে বলেছে, কারফিউ সেদিন হয় নাই। রাত্রি 12টা পর্যন্ত আমি আমার থানা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি রুবেল শাওন, রাত্রি 12টায় আমি সেক্রেটারি 12 নম্বর রোডে ওদের সাথে অবস্থান করি রাত্রি 12টা থেকে 1:45 পর্যন্ত। তখন আমার চোখের সামনে দিয়ে অনেকগুলো গাড়ি, প্রাইভেট কার, মানে বিধ্বস্ত, এদের গ্লাস এমন ভাবে পিটাইছে, সে গ্লাস মানে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে গাড়িগুলোকে। তার মধ্যে লেখা আছে খুনি হাসিনা। তখন আরো মানে ভয় করতেছিল আমার, যে ব্যাপার কি, আরো ভয় করতেছিল। পরের দিন সকাল, আমিও সবাইকে বলে দিয়েছিলাম যে পরের দিন সকালবেলা সবাই কিন্তু হাতে মোবাইল রাখো, কেউ কিন্তু মোবাইল কজ দেখাইবো না যে মোবাইলে চার্জ নাই, পাশে ছিলাম না। পরের দিন 11টার সময় থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন শামীম ভাই আমাদের কর্মসূচি দিল। আসাদ গেটস্থ আড়ং-এর পেছনে একটি মাঠ আছে, সেই মাঠে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আমি সাথে সাথে আমার মহিলা আওয়ামী লীগকে বলে দিই যে সবাই চলে আসেন, প্রস্তুতি নিয়ে আসেন, আমরা ওখানে অবস্থান করব। তো এর মধ্যে দেখি যে সেনাবাহিনীর প্রধান ওয়াকরুজ্জামান সে বলতেছে যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। তো রাজনীতি তো করি আমি, প্রায় 30 বছর রাজনীতির সাথে সম্পৃক্ত, 30 বছর। আমি 1993 থেকে 96 বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, 2001 থেকে 2007 পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দল ছিল। তো বিরোধী দল থাকা অবস্থায় এই বিএনপি জামাত জোট সরকার কি করতে পারে এটার মোটামুটি ধারণা আমার আছে। পরে আমি সবাইকে ফোন দিয়ে বলছি সবাই বাসায় ঢুকে যাও, আমি না বলা পর্যন্ত কেউ বের হবা না। সাথে সাথে আবার সবাইকে বাসায় ঢুকাই দিই। এর মধ্যে শুনি যে সে তার বক্তব্য দেওয়ার কথা ছিল 1টায়, 1টার জায়গায় সে 1 ঘন্টা পিছিয়ে নিয়েছে 2টায়, 2টার সময় সে 1 ঘন্টা পিছিয়ে নিয়েছে 3টায়, 3টার বক্তব্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে সে পিছিয়ে নিয়েছে 3:30টায় গিয়ে অবশেষে সে 3:30টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। আর আমার ভাগ্য ভালো যে আমি 1টার সময় জেনে গিয়েছি যে নেত্রী অলরেডি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন, হেলিকপ্টারে করে ভারতে চলে গিয়েছে। আমার বোন 11তম জাতীয় সংসদের সংরক্ষিত এমপি ছিলেন সৈয়দা রুবিনা আক্তার মীরা আপা আমাকে ফোন দিল যে আমার একটা মাত্র সন্তান, আমার একটা মাত্র মেয়ে, বলছে তুই যেভাবে হোক চুইকে নিয়ে ঢাকা ছেড়ে পালায়ে যা। আমি তখনও পরিস্থিতি বুঝি নাই যে পরিস্থিতি কি হবে। তো আমি আমার বোনের কথা পাত্তা না দিয়ে আমি তখন আমার 30 নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সেক্রেটারি ইয়ানুরের বাসায় অবস্থান করতেছিলাম, কারণ ওর চাচা আর্মিতে চাকুরি করে, ভাবছিলাম ওখানে গেলে হয়তো কোনো আপডেট তথ্য পাবো। যখন শুনলাম যে নেত্রী চলে গিয়েছেন ভারত হেলিকপ্টারে করে, এবং এই জেনারেল ওয়াকার সে বক্তব্য দিবেন জাতির উদ্দেশ্যে, তখন আর ভাল লাগতেছিল না, ছটফট করতেছিলাম যে স্ট্রোক করব না,
হার্ট অ্যাটাক করব। পরে মেয়েটাকে নিয়ে হাঁটতে হাঁটতে আমি আমার বাসায়, মেয়েকে মায়ের বাসায় দিয়ে আমার মহিলা আওয়ামী লীগের সকল কর্মীদেরকে নিয়ে আমার একটা জায়গা আছে যেখানে আমরা সবাই মিলে একত্রিত হই, যেখানে বসে আমরা মানুষের কথা শুনি। আমাদের দলের কোনো কর্মসূচির প্রস্তুতি নেই, সবাইকে সেখানে ডাকলাম। ডাকার পর চোখের সামনে দিয়ে দফায় দফায় মিছিল যাচ্ছে, দফায় দফায় মিছিল যাচ্ছে। তখন বাজে জাস্ট 4টা। এর মধ্যে দেখি যে আমি তো তখনই টেলিভিশন দেখছি, নেত্রী একদিক দিয়ে চলে গেছে আর নেত্রীর গণভবন লুটপাট হচ্ছে। এটা ছিল একটা দুইটার ঘটনা। আর আমি যখন আমার পুরো মহিলা আওয়ামী লীগের টিমের সাথে বসছি, তখন বাজে 4টা, 4:30 বাজে। তখন দেখলাম আমার চোখের সামনে দিয়ে নেত্রীর বাড়ির সেই গরুর যে বাছুরটা আমার চোখের সামনে দিয়ে যাচ্ছে। আমার নেত্রী গণভবনে যে রাজা হাঁসগুলো পালতো, সেই হাঁসগুলো নিয়ে ওরা উল্লাস করতে করতে চোখের সামনে দিয়ে যাচ্ছে। আমার বাসা আদাবর, শ্যামলী হাউজিং। আমার চোখের সামনে নেত্রীর বাড়ির সেই সোফাটা নিয়ে বিএনপির নেতা কর্মীরা উল্লাস করতেছে। তার কিছুক্ষণ পরে খবর পাইলাম যে আমি একটা স্কুল চালাইতাম, এটা সবাই জানে, আমার এমপি মহোদয় জানে, তারপরে আমার জেলা প্রশাসক ঢাকা জানেন, তারপরে মন্ত্রণালয়ের কয়েকটা দপ্তর জানেন যে আমি একটা স্কুল চালাই গরিব ছেলে মেয়েদের। আমি প্রায় 8 লাখ টাকা খরচ করে স্কুলটা করেছিলাম পানি উন্নয়ন বোর্ডের জমিতে। আমার স্কুলটা ভাঙচুর করতেছে। আমি দৌড়ায় আমি আমার পুরো টিমকে নিয়ে আমার স্কুলে গেলাম। ওখানে গিয়ে চিল্লাচিল্লি করলাম যে আমার স্কুলটা কি দোষ করছে। এই স্কুলে কি অত্র এলাকার গরিব ছেলে মেয়েরা বিনা পয়সা লেখাপড়া করে না? এই স্কুলের মাঠে কি আমি অত্র এলাকার গরিব মানুষকে আমি সাহায্য করি নাই? আমার নেত্রীর পক্ষ থেকে শীত বস্ত্র আমি স্কুলে আমি দান করি নাই? আমি খাবার দিই নাই অত্র এলাকার গরিব মানুষের হাতে? ঈদের সময় আমার নেত্রীর পক্ষ থেকে যে ঈদের জন্য যে কাপড় দিয়েছে সেই কাপড়গুলো কি অত্র এলাকার জনগণ গরিব মানুষের জন্য আমি কি এই স্কুলের মাঠে থেকে আমি তাদের মধ্যে বিতরণ করি নাই? তবে কেন আমার স্কুলটা উপরে অত্যাচার হলো, বা আপনারা কেন কিছু বললেন না? তার 10 মিনিট পর XL বাবু বিএনপির, সে এতদিন এই 16 বছর এলাকায় ছিলেন না, সে 5 তারিখের দুপুর 2টার সময় এলাকায় ঢুকেই ওখানে কবজি কাটা আনোয়ার গ্রুপ ওদেরকে সে লালাইয়া দেয়। সেই কবজি কাটা আনোয়ার, তার বাহিনী বেল্লাল, তার ভাই দেলু, 20-25 জনের একটা টিম নিয়ে আমার উপরে অ্যাটাক করে। মানে লম্বা সামুরাই ছিল, ধারালো অস্ত্র ছিল সামুরাই। ও এসে প্রথমে আমার এখানে একটা কোপ দেয়। তো ভালো কাজ করেছিলাম, এর জন্য হয়তো আল্লাহ আমার জীবনটা হাতে ধরে আমাকে রক্ষা করছে। প্রথমে আমাকে এখানে একটা কোপ দেয়, তারপরে এখানে এনে এমন ভাবে এনে সামুরাইটা এখানে এনে স্টপ করে। দ্বিতীয় কোপটা এই পাশ থেকে আনে, এখানে এনে ও স্টপ রাখে। রাখার কারণ, সেই কবজি কাটা আনোয়ার যখন জেলে ছিলেন, ওর বোনের উপরে আমার এলাকার কোন এক মহিলা অত্যাচার মানে কিছু টাকা পয়সার লেনদেনের জন্য খুব মারধর করছিল। পরে ওর বোন আমার কাছে আসার পর আমি থানায় পাঠাই এবং পুলিশ এসে ওর বোনের পক্ষ নেয় এবং যারা ওর বোনকে মারে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। হয়তো ওই কথা ভেবে ও আমাকে আমার গলার আমার দেহ থেকে ও বিচ্ছিন্ন করে নাই, হয়তো ওইটুকু কাজ করেছিলাম ওর জন্য। আমার থানা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি পারভিন, ঠিক পারভিনের গলার মধ্যেও 2টা কোপ দেয়। পারভিনের গলার মধ্যে 2টা কোপ দেয়। পরে আমার সাথে যারা ছিল তারা সবাই আমাকে ধরাধরি করে ধাক্কাধাক্কি করে পাশে একটা টিন শেড বাসা, সে বাসার মধ্যে নিয়ে ঢোকায়। আমি 1 ঘন্টা ওই ঘরের মধ্যে আটকা ছিলাম। পরে ওরা যখন চলে যায় ওখান থেকে আমি কোনোভাবে রাত্রি সন্ধ্যার পর, তখন গরমের দিন ছিল, আমি 7:30টার সময় আমার মায়ের বাসায় আমার জীবন নিয়ে আমি মায়ের কাছে যাই।
সেখান থেকে আমার মা আমাকে সেই রাত্রেই মোহাম্মদপুর থেকে আমাকে, আমার মেয়েকে নিয়ে আমরা পালায়ে যাই। তারপরে আমার মেয়েটার বয়স 17 বছর। আমি আমার এই মেয়েটাকে নিয়ে কোথায় কোথায় নামে গেছি। ধন্যবাদ রুজি আপা, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার যাচ্ছি কামরুজ কামরুজ্জামান রুবেলের কাছে। তিনি ঢাকা এবং ভাই, মহানগর উত্তর ছাত্রলীগের আরেকটু সহ বলি, সভাপতি। ভাই, আপনি আরেকটু বলুন। বলি ভাই, আমার নামে তো মামলা হয়েছে ভাই, একাধিক মামলা হয়েছে। আমি আদাবর থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি, আর আমার নামে মামলা হয়েছে মোহাম্মদপুর থানায়ও। নেত্রীকে যতগুলো মামলা দিয়েছে, নেত্রীর সাথে নেত্রীর মামলার সাথেও আমিও ওই মামলায় আসামি হয়েছি। পাশাপাশি আমাকে, মানে যেটা স্বাভাবিক, মানে রাজনৈতিক মামলা ভাঙচুর, এই মামলার সাথেও প্রায় 12টার বেশি মামলার সাথে আমি সম্পৃক্ত, আমাকে হ্যাঁ, হ্যাঁ, করা জি, হয়েছে। জি আপা, যথার্থই বলেছেন। আপনার এক জায়গায় আপনি বসবাস করেন, আপনাকে অন্য জায়গায় মামলা দিয়েছে, এমন দৃষ্টান্ত অনেক আছে যেটা মিডিয়াতে, বাংলাদেশের এই যে সরকার নিয়ন্ত্রিত মিডিয়াতেও কোনো কোনো জায়গায় সাংবাদিকরা ফোকাস করছে যে যেই লোকটি কোনোদিন জীবনে ঢাকা শহরে আসেনি, সেই লোক কোনো প্রত্যন্ত এলাকায় বসবাস করে আওয়ামী লীগ করার কারণে তার নামে ঢাকাতে যাত্রাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। তো সে ঢাকা শহরে জীবনে আসেনি। তো এমন এই অপশক্তির জঙ্গি ইউনুস গংরা এসব করে চলছে, এটা তো আমরা সবাই জানি। আপা, আপনি আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ আপনাকে। আমরা এবার যাচ্ছি কামরুজ্জামান রুবেলের কাছে। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি। ভাই রুবেল, আপনি বলুন। রুবেল, নিজেকে আনমিউট করুন, বলুন। কামরুজ্জামান রুবেল, আপনি কি আছেন? ওই যে নিচে মাইক আছে ভাই লাল রঙের, ওইটাকে টাচ করে আনমিউট কর। কামরুজ্জামান রুবেল, নিজেকে আনমিউট করুন। হুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, বলুন। কথা শোনা যাচ্ছে? জি, জি, শোনা হুম। যাচ্ছে, আপনি বলুন, কন্টিনিউ করুন। নাজুল ভাই, শোনা যাচ্ছে আমার কথা? ভাই, কথা শোনা যাচ্ছে, আপনি শুনেন। যিনারাই পড়ে আছেন তাদের আপনাদের কথা তো অজ্ঞাতার্থ শোনা বলছি। যাচ্ছে না। আপনারা যদি না শোনা গেলে আমরা বলবো, আপনি আপনার কথা শুরু করুন প্লিজ। জি, জি, জি। বক্তব্যের শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলা ও বাঙালি রাখাল রাজা, আপনার আমার আদর্শিক পিতা। এখানে রুজি আপা তো বললোই, আমার সবারই আমাদের এই ভাষার মাসে এই 52 ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। 5ই আগস্টের পর আমাদের উপর যে বর্বরিত নির্যাতন হয়েছে, সেটা তো সবাই জানে, সবাই দেখছে। ব্যক্তিগতভাবে আমার সাথে যেটা হয়েছে, আমরা 5 তারিখ পর্যন্ত আমাদের যে থানা এরিয়া, আমরা যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ সবাই শান্তিপূর্ণভাবেই আমরা ছিলাম সেখানে। 5 তারিখ যখন সেনাপ্রধান আপনার জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, তখন থেকে শুরু হলো আমাদের উপর নির্যাতন। বাড়ি ঘর ভাঙচুর, লুটপাট, এমন কিছু নাই যা না করা হয়েছে। আমার বাড়ি ঘর সম্পূর্ণ ভাঙচুর করছে। আমার মার গয়না, আমার অফিস থেকে লুটপাট, আমার সর্বশান্ত করছে। এর পরবর্তীতে যেহেতু বাসার দখল দখল করছিল, আপনার যুব দলের ছেলে পেলে বাসাতে ভাড়াটিয়া নামায় দেয়, বাসা দখল করে। আমার যেহেতু মা, শুধু মাই আছে, বোন অন্য বাসায় থাকে, তো বাসায় এক পর্যায়ে দখল। তো এই ক্ষেত্রে সাংবাদিক, যুগান্তরের সাংবাদিক, ওনারা একটু নিউজ করার পরে একটু তারা দমন হয়েছিল, কিন্তু বাসা উদ্ধার করতে পারিনি। পরবর্তীতে মা তো আমার মানে মার সাথে দেখা করার জন্য আমি 18 তারিখ আমার বাসায় বাসায় যাওয়া হয়। তো এলাকায় যাওয়ার কারণেই হচ্ছে কাল
যে আমি এলাকায় কেন গেলাম। এরপর থেকে আমাকে খোঁজাখুঁজি। তো এক পর্যায়ে 27 তারিখ আমাকে শিবিরের ছেলেপেলে ধরে, আমার মানে খালার বাসার সামনে আদাবরের শিবিরের ছেলেপেলে ধরে বিএমপির ছেলেপেলের কাছে নেয়। বিএমপির ছেলেপেলে আবার ওই যুব দলের ছেলেপেলে, মানে টানা হেসরা। একবার ক্যাম্পের বাজার, একবার রেসিডেন্সিয়াল মডেলের পিছনে, একবার 5 তলা বিল্ডিং এর উপরে, একবার পুলিশের সামনে। পুলিশ নিরুপায়, পুলিশের সামনে মারধর করতেছে যে যার মতো। কেউ বলে মুগ্ধকে মারছি, কেউ বলে আবু সাইদকে মারছি, যত রকমের কমেন্টস আছে। আর মারধর তো চলতেছে। তো এক পর্যায়ে আপনার 10 লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। যে আমার ফ্যামিলির লোকজন যখন জানতে পারে, আমাকে বিকেল 4টার থেকে ধরে নিয়ে যায় আমাদের মোহাম্মদপুর টাউন হল একটা জায়গার নাম, সেখানে নিয়ে যায়। বিকাল থেকে রাত 2টা পর্যন্ত আমাকে এরকম মানে স্টেপ বাই স্টেপ একটার পর একটা করতেছে। এক গ্রুপ এসে বলতেছে টাকা দিলে ছেড়ে দিবে, এক গ্রুপ বলতেছে ওরে মানে হাত পায়ের রক কাইটা ফালায় দে, আরেক গ্রুপ নিয়ে বলতেছে যে তাহলে বাইকটা দে আর মোবাইল গুলা দিয়ে তোরা ছেড়ে দি। মানে যে যার মতো একবারে লুটরাজ কাকে বলে। আওয়ামী লীগের 16 বছরের আমলে বিএনপি কে এরকম কোনো কিছু করা হয়েছে কিনা আমার আমার রাজনৈতিক জীবনে আমি কাউকে দেখি না। কিন্তু ওরা যা করছে আমাদের সাথে, মানে এটা মানে বুক ফাটা আর্তনাদ ছাড়া কিছু করার নেই। পরবর্তীতে আমার মানে ফ্যামিলির, আমার মা, আমার আত্মীয় স্বজন সবাই আসে। ওদের সাথে একটা কথাবার্তা বলে যে 5 লাখ টাকা দিলে, 5 লাখ টাকা দিবে আমাকে, 5 লাখ টাকার বিনিময়ে ছাড়বে। তো এক পর্যায়ে মার মন তো, আমার মা এক পর্যায়ে রাজি হয় যে তাহলে এখন 2 লাখ টাকা দিই, আর বাকিটা আমার ছেলেকে ছাড়ো, আমি সকালবেলা পৌঁছায় দিব। তো এর ভিতরে আবার আদাবরের কিছু ছেলে পেলে গেছে, ওরা যা বলতেছে ওরে মারছে তারে মারছে। অথচ আমাদের আদাবরে কোনো মার্ডারই হয় নাই। আমাদের আদাবর থানা এরিয়ায় 5 তারিখ দুপুরবেলা 5টা মার্ডার হয়েছে। সেটা হচ্ছিল মানে পুলিশ থানা যখন পোড়াই দিতে যায়, ওসি কে যখন অ্যাটাক করে, ওসি প্রাণ রক্ষার জন্য আপনার হলো তারা মানে তাদের ব্যারিকেড দিয়ে গোল হয়ে তারা ফায়ার করতে করতে বের হয় এবং 2টা পুলিশকে মারে, যার কারণে পুলিশ ফায়ার করে। সেটা হচ্ছে 5 তারিখে। 4 তারিখেও না, এর আগেও না। জুলাই আগস্টে আমাদের আদাবর এরিয়ায় শ্যামলীর থেকে সিয়া মসজিদ, আমাদের এখানে কোনো ধরনের সহিংসতা হয় নাই, আহ, শান্তিপূর্ণভাবে সবাই ছিল। জি কামরুজ্জামান, 5 তারিখের জি মার্ডার রুবেল, মামলাগুলোতে কামরুজ্জামান রুবেল, এই যে আপনার ভাই বাড়িতে আপনাদের যে লুটপাট হলো, এই দোকান পুড়িয়ে দিল, এত কিছু ঘটানো, এই তাণ্ডবের নেতৃত্ব দিয়েছেন আপনি যেটা বলতেছিলেন, আমি যতটুকু সোশ্যাল মিডিয়া দেখেছি কোনো কোনো জায়গায়, মোহাম্মদপুর টাউন হল ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক, তার নেতৃত্বে আপনার এই তাণ্ডবের নেতৃত্বে তিনি দিয়েছেন, এই মর্মে আমি সোশ্যাল মিডিয়া দেখেছি। এই বিষয়টা একটু বলবেন? এটা ওই ছেলেটা যুব ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিন নাম। আর আচ্ছা। আমার এলাকার যুব দলের ওই যে রাকিব, শামীম, জাহিদ, এই ছেলেগুলাই মানে অনেক ধরনের টর্চার করছে। মানে আপনার আচ্ছা। পরবর্তী রাত 2টার দিকে আমাকে পরে থানায় দেওয়া হয়। থানায় থানায় দিয়ে মিথ্যা মামলা দেওয়া হয়। আমার 2 দিন থানায় আটক রাখা হয়। 2 দিন, 2 দিন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না তারা আমার কি মামলা দিবে। আমার বাইক, মোবাইল, টাকা পয়সা সব নিয়ে 2 দিন 2 দিন থানায় রাখে। ওসি আইসা আমাকে শুধু একদিন বললো যে এতদিন তোমরা করছো, এখন তো ওরা করবে। তাই আমি বলছি তো ভাই, আমি তো জানি না কোথায় মার্ডার বা কি আসায় বিষয়। আমি তো আপনার যেখানে বলতেছেন এইগুলা তো আমি কোনো কিছু করি না। আমি তো বরঞ্চ ভুক্তভোগী। আমার আমার বাইক নিয়ে গেছে, আমার মোবাইল নিয়ে গেছে, টাকা নিয়ে গেছে। উনি বলে যে ডিসির সাথে কথা বলে কালকে সিদ্ধান্ত নিব। একদিন পার হলো, পরের দিন পার হলো, 2 দিন পর আমাদের 29 নং ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ সলু, ওনাকে যৌথ বাহিনী অ্যারেস্ট করে। ওনাকে আনার পর ওনার সাথে আমাকে মামলায় অ্যারেস্ট দেখায়। তো 10 দিনের রিমান্ড চায়। তা আমি তখন তো আর কোনো উকিলও দাঁড়াতে পারে না বিএনপির আইনজীবীদের মানে হুমকি ধমকির ভয়ে। আমি ম্যাজিস্ট্রেটকে বলছি যে স্যার আমি তো আমার তো ফোন, টাকা পয়সা নিছে, আমি গেছি থানায় জিডি করতে। সেই ক্ষেত্রে তাহলে আমাকে কেন মার্ডার মামলা দেওয়া হয়? তা এই গেল মানে আপনার বাহিরের নির্যাতন। আর জেলখানার নির্যাতন তো আরো ভয়াবহ। আওয়ামী লীগের লোকজনদের উপর জেলখানায় যে নির্যাতন চলতেছে,
নেওয়ার পরে আপনার ঢোকার পরেই আওয়ামী লীগের লোক আলাদা। কেসকাট নামে একটা পেজ দেয় প্রত্যেকটা মানে আমরা তো হাজতিদেরকে সেখানে কেসকাটের উপর লিখে দেয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যাদের পদ তাদেরকে টর্চার বেশি। যদি একটা মুচিকেও ধরে নিয়ে যায় তাকেও আওয়ামী লীগ লিখে দিতেছে, স্বেচ্ছাসেবক লিখে দিতেছে, ছাত্রলীগ লিখে দিতেছে। এবং আপনার প্রথম 2 মাস হচ্ছে আমাদেরকে হচ্ছিল আপনার করতোয়া নামে একটা বিল্ডিং আছে কেরানীগঞ্জে, সেখানে সবাইকে 24 ঘন্টা লক আপ করে রাখা হইতো। কোথাও কোনো বাহিরে রান্না বান্নার কোনো ব্যবস্থা নেই, সবাই রান্না বান্না করে খাইতে পারবে, কিন্তু আওয়ামী লীগের লোকজন রান্না বান্না করতে পারবে না। তাদেরকে 24 ঘন্টা লক আপ, তাদের মন মর্জি হইলে লক আপ খুলে, আবার তাদের মন মর্জি মতো সবাইকে লক আপ করে দেয়। এর 1 মাস পর হচ্ছিল আপনার আরো নির্যাতনের তারা পরিমাণ আরো বাড়াইলো, সবাইকে সেলে বন্দি, ছোট এক রুম, মানে 2 জন মোটামুটি থাকা যায়। ছোট ছোট এক রুমে আপনার হচ্ছিল 5 জন 6 জন করে দিচ্ছে, মানে 5 জন, মানে একজনের ঘাড়ে আরেকজনের পাও পাও দিয়ে ঘুমাইতে হবে, এরকম একটা অবস্থা। একটা ছোট টয়লেটের সাথে 2 জন ঘুমায়, যেখানে জুতা রাখতেছে সেখানে একজন ঘুমায়। এমনকি সেলো সেলো বন্দি, সেলো 24 ঘন্টা লক আপ। শুধু সাক্ষাৎ 15 দিন পর একদিন সাক্ষাৎ করতে দেয় ফ্যামিলির সাথে, তাও হচ্ছে আপনার মানে বাংলাদেশের প্রচলিত আইনে ফাঁসির আসামিদেরকে যেভাবে মানে ট্রিট করা হয় আমাদেরকে সেভাবে ট্রিট করে। আসতে হলে ফ্যামিলির লোকজনের এনআইডি কার্ড দিতে হবে, দরখাস্ত করতে হবে জেলার বরাবর দেখা করার জন্য। মানে এরা হচ্ছিল যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদের তাদের ক্ষেত্রে এই ইয়াটা প্রয়োগ, যে তাদের সাথে যারা দেখা করতে আসে তারা হচ্ছিল এনআইডি কার্ড সহ। সেম আমাদের সাথে এগুলো এগুলো হয়েছে। এমনকি আপনার ফাঁসির একটা ভবন আছে, সেটা বকুল, সেটা কখনো মানে কেরানীগঞ্জ জেল হওয়ার পর কখনো কখনো আসামি রাখা হয় নাই, শুধু ফাঁসি যাদেরকে দিত তাদেরকে শুধু ওইখানে নিত। আওয়ামী লীগের ছাত্রলীগের সন্ত্রাস বিরোধী যখন নিষিদ্ধ করলো, সন্ত্রাস বিরোধী আইন দিয়ে যখন ধরা হলো, প্রত্যেকটা ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ছাত্রলীগের যেখান থেকে যাকে ধরছে সবাইকে ওই ফাঁসি সেল, ওই সেলটার ভিতরে আরো ভয়াবহ ভয়াবহ ইয়া করছে। আমরা তো যা একটু পুরান ছিলাম, আমরা একটু মানে ডান বাম করে পুরাতন কয়াদি, তারপরে যারা বিডিআররা তো মোটামুটি এখানে আধিপত্য প্রয়োগ করতো, হ্যাঁ, আপনার আহ, জামাতপন্থী জি, কামরুজ্জামান রুবেল, আপনি আমাদের সাথেই থাকুন। আমাদের সময় খুব দ্রুত, আমরা অনেক সময় ইতিমধ্যে চলে গেছে। আমরা অন্যের কথা সময় সুযোগ থাকে আপনার কাছে আবার আসবো। এখন ধন্যবাদ আপনাকে। এখন বলবেন মোহাম্মদ সুলাইমান হোসেন, তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ সম্পাদক। ভাই সুলাইমান, আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, শ্রদ্ধা জানাই তার প্রতি। তার পাশাপাশি শ্রদ্ধা জানাই এই 52 ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি। এই গণতান্ত্রিক ইউনূস সরকারের যেই ম্যাটিকুলাসলি ডিজাইন ছিল, এই ডিজাইনের অংশ হিসাবে যখন আমরা দেখেছি আন্দোলন শুরু হয়, সেই শুরু থেকেই আমরা আমাদের স্টুডেন্টদেরকে যারা ছিল তখন তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি যে আসলে এই আন্দোলন এবং সংগ্রাম এটা আমাদের জন্য নয়, এই আন্দোলন এই সংগ্রাম দেশকে অস্থিতিশীল করার জন্য। তার পরবর্তীতে যখন আমরা দেখলাম যে তারা একটু অন্য ওয়েতে, অন্য কায়দায় দেশকে বিপদগামী করার জন্য চেষ্টা করতেছে, তখন আমরা আহ সবাইকে একত্রিত করে বোঝানোর চেষ্টা করলাম যে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে করার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে। পরবর্তীতে আমরা 14 তারিখ 15 তারিখ সবাইকে চেষ্টা করেছি মাঠে থেকে বোঝানোর জন্য। আর 16 তারিখ এবং 18 তারিখ শুক্রবার ছিল, ওই দিনও আমাদের গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদেরকে সাথে নিয়ে ওরা আন্দোলনের জন্য নিয়ে আসে। তারপরে আমরা যখন একটু বোঝাইতে সক্ষম হলাম, ওই দিন একটু থামলো। 19 তারিখ, যেদিন 19 তারিখ শুক্রবার, দুঃখিত, 19 তারিখ শুক্রবার যখন উত্তরা প্লাস গাজীপুর টঙ্গী এই এরিয়াতে অনেক ভাঙচুর এবং আন্দোলনের জন্য ওরা করতেছিল, তখন আমাদের গণভবন দিকেও, ঢাকার দিকে অনেক অনেক আন্দোলন হচ্ছিল। সেই সময় আমাদের
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাবেক মেয়র আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভাইকে নির্দেশ দেয় ঢাকার দিকে মুভ করার জন্য এবং অবস্থান নেওয়ার জন্য গণভবনের আশেপাশে। তো আমরা তাৎক্ষণিক আমাদের হচ্ছে নেতাকর্মীদের সাথে নিয়ে আমাদের আমাদের যে সকল কর্মীরা ছিল প্লাস হচ্ছে আমাদের ভাই ব্রাদাররা ছিল তাদেরকে আমরা সাথে নিয়ে আহ, এই প্রায় হচ্ছে 1200 থেকে 1500 মতো মোটরসাইকেল নিয়ে আমরা ঢাকার দিকে রওনা দিই। ঢাকার দিকে রওনা দেওয়ার পরে গাজীপুর থেকে যখন আমরা টঙ্গী আসি, তখন টঙ্গী পর্যন্ত আমরা দেখলাম যে মোটামুটি আমাদের গাজীপুর একটু শান্ত এবং আমরা বুঝাইতে এর আগে সক্ষম হয়েছিলাম। কিন্তু উত্তরাতে যখন আমরা নর্থ টাওয়ারে আবদুল্লাহপুর পার হয়ে যখন আমরা উত্তরা নর্থ টাওয়ারের সামনে আসলাম, তখন একদল আন্দোলনকারী আমাদের গাড়ি আটকায় এবং হচ্ছে আটকানোর পরবর্তীতে সময়ে তারা আমাদের গাড়ির দিকে আসে। আসার পরে আমাদের সাবেক মেয়র আলহাজ জাহাঙ্গীর আলম ভাই নিজে থেকে গাড়ি থেকে নামে এবং তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করে। বোঝানোর জন্য যখন চেষ্টা করতেছিল তখন আম, পিছন থেকে আবদুল্লাহপুর আম, আবদুল্লাহপুরের এখানে পলয়েল কানেকশন নামে একটা হচ্ছে ই ছিল, মার্কেট আছে, এই মার্কেটের এইখান থেকে পিছন থেকে অ্যাটাক করে। অ্যাটাক করার পরে যখন পিছন থেকে অতর্কিত হামলা শুরু হয়, তখন আমাদের যে সকল মোটরসাইকেল গুলা ছিল, নেতাকর্মীরা ছিল, তারা আহত হয়, তারা এদিক ওদিক ছুটাছুটি করে। পাশাপাশি তারা হচ্ছে গুলি করা শুরু করে এবং গুলি প্লাস হচ্ছে লাঠি রড দিয়ে ওরা অতর্কিত আমাদের নেতাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে আমাদের সাবেক মেয়র আলহাজ জাহাঙ্গীর আলম ভাই তাদেরকে যতই বোঝাতে চাচ্ছে তারা তত উত্তেজিত হচ্ছে। সাইড সাউন্ড থেকে আসতেছিল ভুয়া ভুয়া, আর অনেকেই বলতেছিল যে আওয়ামী লীগের দালাল, তারপর অনেকেই মানে নানান রকম তাদের বানানো স্লোগান গুলো তারা দিচ্ছিল। পরবর্তীতে মুহুর্মুহুর গুলি শুরু হয়ে যায় আশেপাশ থেকে এবং আমাদের যখন নেতৃবৃন্দরা এদিক ওদিক ছোটাছুটি করছিল, আমাদের সাথে ছাত্রলীগ, যুবলীগ প্লাস হচ্ছে আওয়ামী লীগের সমর্থক এবং আহ, দেশকে অস্থিতিশীল করার জন্য যে এই পায়তারা তারা করতেছে, যারা বুঝতে পারছিল, সাধারণ জনগণ আমাদের সাথে ছিল। পরবর্তীতে আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের ভাইয়ের মাথায় প্রথমে একটা ঢিলা লাগে, তারপর বাড়ি লাগে, পরবর্তীতে একটা গুলি লাগে। আমরা দৌড় দিই ওনাকে নিয়ে, দৌড় দিয়ে আমরা একটা হচ্ছে তার আগে একটু আগে বলি, তার একটু আগে আমাদের জাহাঙ্গীর আলম ভাইয়ের পিএস ছিল জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক ছিল টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগ এবং গাছা থানা যুবলীগের সভাপতি প্রার্থী ছিল। তো ওনাকে হচ্ছে পিছন থেকে একটা রড দিয়ে বাড়ি দেয়, মাথার পিছন সাইডে লাগে। পিছন সাইডে লাগার পরে উনি হচ্ছে মাথা ঘুরে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে ওনাকে হচ্ছে অতর্কিত ভাবে সবাই রড দিয়ে লাঠি দিয়ে যে যার মতো পিটাচ্ছে। তো উনি কাতরাচ্ছে এবং ওনার হাত পা কাঁপতেছে, মৃত্যুর একটু আগ মুহূর্ত অবস্থা। তো এই মুহূর্তটার মধ্যে উনি যখন একদম ওনার যান যায় অবস্থা, মরে যাবে যাবে এমন অবস্থা, তখন ওই আশেপাশ থেকে ওরাই বলতেছিল যে আগে ওকে মারিস না, ওকে আরো কষ্ট দিয়ে মারতে হবে, ও হচ্ছে আওয়ামী লীগের দালাল, ও হচ্ছে আহ, 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 আওয়ামী লীগের প্রেতাত্মা, এগুলা বলে বলতেছে আর আরো কষ্ট দিয়ে মারতে হবে। তখন ওকে মারা থামাইছে। থামানোর পরে হচ্ছে ওকে ওর জামা কাপড় সব উলঙ্গ করে ফেলে। উলঙ্গ করে ফেলে নর্থ টাওয়ারের সামনে থেকে ওর পায়ে কেবল বেঁধে, আহ, আমি কখনো দেখি নাই এবং শুনিও নাই। আমরা মুক্তিযুদ্ধের হচ্ছে প্রামাণ্য চিত্র দেখেছি, আমরা বই থেকে মুক্তিযুদ্ধ এবং হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা দেখেছি, কিন্তু এই এত বর্বরিত চোখের সামনে ঘটে গেল এরকম আমার জীবনে আমরা কখনো দেখিও নাই, আমরা শুনিও নাই। পরবর্তীতে ওকে উলঙ্গ করে ওর পায়ে কেবল বেঁধে নর্থ টাওয়ারের সামনে থেকে বাংলাদেশ মেডিকেল পর্যন্ত ওকে শেষরিয়ে নিয়ে যায়। শেষরিয়ে নিয়ে গিয়ে ওইখানে একটা আহ, গাছ ছিল, যে গাছের মধ্যে উল্টায় লটকে ঝুলে দেয় এবং তখনও ওর জানটা আমরা তখন শুনছি যতটুকু যে একটু একটু ছিল। তো এর পর্যায়ে ওইখানে ওকে আবার এক এক প্রকারে মারতে মারতে যে পর্যন্ত ওর জান একদম ওর মৃত্যু নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত ওকে মারে। ওর মাথা পুরা থেতলিয়ে দেয়, নাক মুখ শরীরের কোনো অংশ আহ, চেনার মতো ছিল না। তো পরবর্তীতে
আরেকটা আমাদের সাথেই ছিল আরেকটা ভাই, ওরও গুলি লাগে। আমাদের সাথে ছিল 5 জন 6 জন কাউন্সিলর, প্যানেল মেয়র, কাউন্সিলর জুয়েল ভাই, কাউন্সিলর জাহাঙ্গীর ভাই ছিল, ছিল প্যানেল মেয়র বিল্লাল, কাজল ছিল, কাজল ভাই ছিল আমাদের, আম, হচ্ছে শিপু ভাই ছিল কাউন্সিলর। কাউন্সিলর শিপু ভাইয়ের মাথায় হচ্ছে একটা বাড়ি লাগে রড দিয়ে, তার মাথায় 19টার মতো প্রায় হচ্ছে সেলাই করতে হয়। তারপরে হচ্ছে আমাদের কাজল ভাইয়ের মাথায় প্রায় 10-12টা সেলাই করতে হয়। আমাদের ছাত্রলীগের নেতাকর্মী ছিল, আমাদের আম, শেখ রাসেলের নেতৃবৃন্দ ছিল, শাওনও ছিল সাথে। তো সেই প্রেক্ষিতে তখন যেটা বলতেছিলাম যে এই পরিমাণ আহ, অত্যাচার করা হয় যে শরীরের কোনো অংশ ওর নীলা ফুলার বাকি ছিল না। যাই হোক, ওর মৃত্যু নিশ্চিতের পরে আমরা জাহাঙ্গীর, এর আগে আমরা হচ্ছে, এটা আমাদের আহ 4টার দিকের ঘটনা। তারপরে জাহাঙ্গীর ভাইকে নিয়ে আমরা পাশে নটার পিছনে একটা বাসায় আমরা আত্মগোপন করি। আর বাসাটার ভিতরে ঢোকার পরে এটা যখন আমরা ঢুকি তখন দেখি যে একটা বাইং হাউস ছিল। জি ভাই, আপনি আপনি কোথায়? আপনি কি আছেন সুলাইমান? আমরা কি সুলাইমানকে হারিয়ে ফেললাম? সুলাইমান, আপনি বলুন, আপনি হ্যাং হয়ে গেছেন মনে হয়। সুলাইমান? হ্যাঁ ভাই সুলাইমান, আপনি আপনি কি নিজেকে আনমিউট করুন। আচ্ছা, আমরা তাকে হারিয়ে ফেলছি মনে হয়। আহ, তিনি আবার আহ, শক- হ্যাঁ, আবার যুক্ত হলে তাকে আমরা আবার সামনে আনতে চেষ্টা করব। এবার নির্যাতনের কথা বলবেন মোহাম্মদ মেহেদী হাসান হৃদয়, সাবেক সহ সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ। ভাই হৃদয়, আপনি বলুন। মেহেদী হাসান হৃদয়, আপনি নিজেকে আনমিউট করুন। মেহেদী হাসান হৃদয়, মেহেদী হাসান হৃদয়, আপনি কি আছেন? আচ্ছা, হৃদয়কে আমরা দেখছি না, তিনি ছিলেন একটু আগে। আহ, মেহেদী হাসান হৃদয়, তিনি মনে হয় টেকনিক্যাল কারণে হয়তো আউট হয়ে গেছেন। ডেভিল ইউনুস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তার দোসরদের দিয়ে গত বছর 5ই আগস্ট যাকে পিটিয়ে নির্মমভাবে খুন করে, সেই শহীদ গাজী মইনুল হোসেন লিটুর সহধর্মিণী নাজমা আক্তারের কথা শুনবো আমরা এখন। আপা, আপনি বলুন। নাজমা আক্তার বলুন। নাজমা আক্তার, আপনাকে শোনা যাচ্ছে না, আপনি বলুন। নাজমা আক্তার, আপনাকে শোনা যাচ্ছে না।
আপনি কি নিজে আনমিউট করুন, নিজেকে আনমিউট করুন এবং একটু জুড়ে বলুন। আপনাকে শোনা যাচ্ছে না? আসসালামু আলাইকুম। হ্যাঁ, জি বলুন, এবার শোনা যাচ্ছে, বলুন। আসসালামু আলাইকুম। জি তা আমি জি শুনি বলুন, না। আপনি বলুন, আপনাকে শোনা যাচ্ছে, বলুন। আসসালামু আলাইকুম। আমি শুনি না কিছু। জি আপনি বলুন, বলুন, আপনাকে শোনা যাচ্ছে। শুনি না তো আমি। আসসালামু আলাইকুম। এখন শোনেন? জি শোনা যাচ্ছে, আপনাকে শোনা যাচ্ছে, আপনি বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি গাজী নইমুল হোসেন লিটুর সহধর্মিণী। আমি আমার নেত্রীকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করলাম। বৈষম্য বিরোধী আন্দোলনে আমার 18ই জুলাই আমার স্বামী আহত হয়। হ্যাঁ, এখানে আহত হয়। আহত হওয়ার পর থেকে তার পায়ে কোপ এবং ইট দিয়ে ছেঁচে দেয়। তারপর থেকে সে অসুস্থ ছিল, বেশ অনেকদিন অসুস্থ ছিল। হ্যাঁ, তারপরও সে মানে ওই কি বলবো, আমি বলতে পারতেছি না কিছু। যে 4ই আগস্ট 5ই আগস্ট সকালবেলা সে মেয়র সে হাসনাত বাড়ির বাসায় সে যায় সকাল 11টার সময়। সেখানে ওইখানে একটা মিটিং ছিল, 5ই আগস্ট সেনাবাহিনীর আহ সে ভাষণ শুনে তারপর সে আসবে। আমি 2টার দিকে দিয়ে তাকে ফোন দিই। সে বলতেছে যে না, আমার আসতে আর কিছুদিন ফোন সময় লাগবে। হ্যাঁ, তারপর তাকে আমি আবার 2টা 40-এ ফোন দিই। তখন বলতেছে কি যে না, একটু দেরি হবে, এখানে সেনাবাহিনী বাসনটা শেষ করেই তারপর আসবো, তারপরে আমরা বাসায় চলে আসবো। এরকম শুরু হয়। এদিক থেকে আমার যে কাউন্সিলের মানে নাজমা আক্তার আপা, আপনি নাজমা আক্তার আপা, আপনি একটু জুড়ে বলুন, আপনাকে ওইভাবে শোনা হ্যাঁ, যাচ্ছে না। এই সারা একটু আসো তো। তারপর বলুন, আপনি বলুন, বলুন। ওই দিনকে 5ই আগস্ট 12টার দিক থেকে এসে আমার আমার স্বামীর অফিস ভেঙে চুরে লুটপাট আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেয়। তারপরে ওইখান থেকে আমাকে বলে যে আপনি এখান থেকে সরে যান, এখানে লুটপাট হইতেছে, বাসা বাড়ি ভাঙচুর করতে পারবে, আপনি এখান থেকে সরে যান। তারপর ওখান থেকে আমি সরে আসি। সরে আসার পরে 2টার সময় আমার হাজবেন্ডকে আমি ফোন দিই যে কি তুমি তাড়াতাড়ি চলে আসো বাসায়। বলতেছে না, আর কিছুক্ষণ পরে আসবো, ওই সেনাবাহিনীর বাসনটা শুনেই আমি আসবো। এটা হয়েছে আপনার ওই সে আবুল হাসনাত ভাইয়ের বাসায় বসে এই ঘটনা। সেখানে 2টা পর্যন্ত তার সাথে আমার 2টা 20 পর্যন্ত আমার সাথে তার সাথে কথা হয়েছে, আমার শেষ কথা। সে আর আসতে পারে না। এদিকে এদিকে আমার অফিস মানে আমার স্বামীর অফিস ভেঙে চুরে আগুন দিয়ে লুটপাট করেছে। হ্যাঁ, অমানসিক যন্ত্রণা দিয়ে সবাইকে মারধর করছে। এই অনেক কিছুই হয়েছে। হওয়ার পরে তারপর যখন 2টা 2:30 বাজে, 3টা দিক থেকে আমার হাজবেন্ডের আর কল আসে না। আমরা ফোন দিই, তাকে আমরা পাচ্ছি না। না পাওয়ার পরে 3:30টার দিক থেকে ওই বসে মানে সাবেক মেয়র সাদেক আব্দুল্লাহর বাসায় আগুন ধরিয়ে দেয় এবং লুটপাট শুরু করে। লুটপাট শুরু করে আর আমরা এদিকে সবাই একটু আতঙ্কে ছিলাম যে আমার বাসা বাড়ি পুড়িয়ে দিবে, যেহেতু আমার স্বামীর অফিস পুড়িয়ে দিছে। এই ভয়ে আমরা বাসা বাড়ি ছেড়ে সব পালিয়ে গেছি। আমার দেবর ভাসুর সবাই মিলে আমরা পালিয়ে গেছি। 3:30টার থেকে আমার হাজবেন্ড আর কোনো ফোন ধরে না, কিছুই করে না সে। তারপরে সে সাবেক মেয়র সাদেকের বাসায় আগুনের ধোঁয়া ধোঁয়া চারদিক দিয়ে মানে ছড়িয়ে পড়ছে। সবাই মানে হায় হুতাশ করতেছে, সব পলাইতেছে। এরকম অবস্থায় আমি বারবার চেষ্টা করছি যে ওই বাসায় কি কোনো রকমই ঢুকতে পারিনি, আমরা কেউই যাইতে পারিনি, সবাই পালিয়ে গেছে, সবাই দূরে সরে গেছে নিরাপত্তার জন্য, জানেন না। তারপর 3:30 থেকে শুরু হয়েছে ওই বাসায় নির্যাতন, আগুন, বোমা, সবকিছু মিলিয়ে ঝিলিয়ে একটা বেচাকার অবস্থা করছে এখানে।
অনেক নির্যাতন হয়েছে। তারপর 3:30টার পর থেকে আমি আমার হাজবেন্ডের কোনো খবর পাচ্ছিলাম না। সেই 3:30 থেকে তারপর থেকে তার কোনো খবর পাচ্ছি না, কারোই খবর পাচ্ছি না এই বাড়ি। তারপর 6টার দিকে শুনি কি যে সেই বাসায় 3টা লাশ পড়ে আছে। আর সবচেয়ে ওই বাসায় যারা ছিল তারা কেউ জানালা ভেঙে এসি ওই দিকে ভেঙে ওই জানালা দিয়ে সব পালিয়ে চলে গেছে। আমার সবাই আমরা বুঝছিলাম যে সবাই চলে গেছে। আমাদের সাবেক মেয়েও যে সাদেক আব্দুল্লাহ তিনিও চলে গেছে, তার বাচ্চা ছিল, তার মেয়ে ছেলে বউ ছিল, ওদেরকে সবাইকে নিয়ে গেছে। আর আমার হাজবেন্ড, আমি পরে যেটা শুনছি আমার হাজবেন্ড ওইখানে কিছু মহিলা ছিল, মহিলা কর্মী ছিল, ওদেরকে বাঁচানোর জন্য সাদেক ভাই দোতলায় ওদেরকে উঠিয়ে দিয়ে সে জানালা দিয়ে উঠে দিছিল, ইকুই মারছিল নাকি, এটুকু আমি পরে শুনছি। তারপর থেকে তো ওর কোনো খবর পাই না, সেই 5 তারিখ থেকে আর কোনো খবর নেই, কিছু নেই। 5 তারিখ গেল, 6 তারিখ, তারপর সে শুনলাম যে 3টা লাশ পড়ে আছে। তো 3টা লাশ পড়ে আছে, একটা লাশের পাও নাই, আর একটা লাশের পিঠে কোপ, আর একটা লাশ একেবারে পোড়া। এই 3টা খবর পেলাম। রাত 10টা থেকে ফায়ার ব্রিগেড এসে ওরা লাশ 3টাকে উদ্ধার করলো, উদ্ধার করে ওরা নিয়ে গেল এবং শনাক্ত হইলো। হ্যাঁ, শনাক্ত হইলো, হওয়ার পরে তো আমরা এদিক দিয়ে সবাই ভেবেছি যে হয়তো বা আমার স্বামী গাজী মেমুন হোসেন মনে হয় নিরাপদে আছে বা কিছু একটা আছে, যেহেতু ফোন ধরে না এরকম। যাই হোক, এই চিন্তা করে আমার ওই রাত্রটা কোনো রকম আমরা কাটিয়েছি, সবাই পালিয়ে গেছিলাম বাসা থেকে। আমি তারপরে 5 তারিখ রাত্র গেল, 6 তারিখে কোনো খবর পাই নাই, কোনো কেউ, মানে সবাই তো আতঙ্কের ভিতর ছিল। 7 তারিখে ওইরকম সবার কাছে খবর নেই যে কি খবর, লিটু কোনো খবর আছে কিনা, আমার স্বামী কোনো খবর আছে, কেউ কোনো খবর দিতে পারে নাই। সবাই বলে না আমরা জানি না। যাই হোক, ওই থেকে 9 তারিখ সকালবেলা আমাকে একজন ফোন দিয়ে বলে, ম্যাডাম আপনি একটু মর্গে আসেন। আমি বললাম কেন, মর্গে কি? বলছে যে মর্গটা হয়েছে আমার নতুন বাজার থেকে আমার বাসায় 20 টাকা রিক্সা ভাড়া লাগে। আমার স্বামী 5 দিন পর্যন্ত, সেই 5ই আগস্ট সে মারা গেছে, সেই 5 দিন পর্যন্ত সে ওই মর্গে ছিল। তারপরে ওটা বলার পরে আমি সে মর্গে চলে যাই। যখন হিমঘর থেকে আমার স্বামীর লাশটা বের করে, তখন আমি দেখতে পাই হ্যাঁ তার পায়ে ব্যান্ডেজ আছে, তার হাতে ব্রেসলেট আছে, হাতে আংটি আছে, আর মুখটা পোড়া, হাত যতটুকু জামা কাপড় দেখা বের হওয়া ছিল সেখানে দেখা গেছে যে তার হাত পা এবং মুখ মানে পোড়া। এই তারপর আমি ওইটা দেখেই, এরপরে আমার ভাই আমার গাজী মেমুন হোসেন লিটুর পকেট থেকে যখন ওই মোবাইলটা বের করে, ওটা আইফোন ছিল, ওটা বের করার সঙ্গে সঙ্গে ওটা অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পরে ওটা অন করলো, অন করার পর দেখে যে ওটা 3:30 আগুন লেগেছে, আর 4:16 ওইটা এরোপ্লেন মুড়ে যাওয়া ফোন, এরোপ্লেন মুড়ে যাওয়া। তারপর তার সিগারেটের প্যাকেট, তারপর তার ওই আংটি ইটি সব মুখ, এবং যখন আমি মুখের দিকে তাকাইলাম তখন দেখি তাকে নাকে মেরে নাক ভেঙে দিছে, এখান থেকে তার রক্ত জিতেছিল। আর মুখে যে মেরেছে সে তার সামনে দাঁত পড়ে গেছিল এবং ঘাড়ে তার একটা কোপ ছিল, বুঝছেন, আর সমস্ত শরীরে তার এরকম পোড়া। এই অবস্থায় আমি ওইখানে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েছি। কি বলবো, আমার হাজবেন্ড সেই স্কুল জীবন থেকে সে রাজনীতির সাথে জড়িত ছিল, ক্লাস 7 থেকে, সেই থেকে 4 বার সে কাউন্সিলর প্যানেল মেয়র ছিল এবং বর্তমান সে কাউন্সিলর অবস্থায় সে মারা গেছে। তার সে কোনো দিন কোনো মানে দুর্নীতির সাথে জড়িত ছিল না, কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল না। সে সবসময় একটা অন্য ধরনের মানুষ ছিল, সৎ একটা ছেলে ছিল আমার হাজবেন্ড। সেখানে দান খরাত সবকিছু মিলে জিলে সবার সাথে একটা ভালো সম্পর্ক তার ছিল, সেখানে তাকে এইভাবে নির্মম ভাবে হত্যা করলো। আমি কি বলবো আপনাদের, আমার স্বামী ছাড়া আমার কেউ নাই, আমার এক ছেলে, সেই ছেলে লন্ডনে
বসবাস করে, সেখানেও সে আমার আমার একটা ভাঙা টিনের ঘর। আমার ছেলে, আমার স্বামী কোনোদিন অসৎ পথে কোনো রোজগার করেনি, সে সবসময় সৎ পথে ছিল। সে আমার ছেলেকে ধার উদ্ধার করে তাকে লন্ডনে পড়াশোনার জন্য পাঠিয়েছিল। সে লন্ডনে পড়াশোনা করতে, সেটাও আমাদের যে সাবেক মেয়র সাদেক আব্দুল্লাহ তিনি জানতো। এবং আমার ছেলের যে লাস্ট সেমিস্টার 4ই আগস্টের ঘটনা, 4ই আগস্টে আমার হাজবেন্ড আমার ছেলেকে টাকা পাঠাতে, লাস্ট সেমিস্টারে ফি পাঠাতে হইবে। তখন উনি ওইখানে বলে যে সাদেক আব্দুল্লাহর সাথে বলে আলোচনা করছে। তারপর ওখানে আরেকজনের নেতা আসলো, জাহাঙ্গীর ভাইয়ের সাথে আলোচনা করে, সবার সাথে আলোচনা করে যে আমার ছেলের সেমিস্টার ফি দিতে হবে। আমার ছেলের সেমিস্টার ফি না দিতে পারলে আমার ছেলে পরীক্ষা দিতে পারবে না। আর ওদিকে তার সে তো অসুস্থই ছিল। তারপরে তারপর সে সেখানে ওইখান থেকে সাদেক আব্দুল্লাহ আর জাহাঙ্গীর ওরা বলছিল ঠিক আছে তোমার ছেলের টাকা আমরা দেবো। এই এই ভরসায় সে ছিল যে 5 তারিখ সে ওই টাকা আমার ছেলেকে সেমিস্টার ফি পাঠাবে লন্ডনে, বুঝছেন। তো শেষ পর্যন্ত 5 তারিখে তার সেমিস্টার ফি পাঠানো পাঠাইতে পারে নাই। এদিকে আমি নানান ধরনের হুমকিতে ছিলাম, যেহেতু আমার স্বামী আর আমরা ছোটবেলা থেকেই আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি সবাই আমরা এই আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম। এই জড়িত থাকার বিধায় আমাদের উপর নানান ধরনের অত্যাচার অবিচার করা হয়েছে। আমরা ঠিক মতো বেরো হতে পারি না, আমার ভাই বোনরাও বের হতে পারে না, আমার শ্বশুরবাড়ির মানুষও কেউ বের হতে পারে না। মোটামুটি আমরা একটা গা ডাকা দিয়ে আসি। এদিকে আমার ছেলের আমি সেমিস্টার ফি পাঠানোর জন্য কেউ আমাকে একটু আগাই আসে না, কেউ সাহায্য করে না, কিছু করে। তারপরও যেরকম হয়েছে মোটামুটি ছেলেকে ওখানে বলছি তুমি এখানে থাকার জন্য আমি আমার ভাই বোনের কাছে কিছু টাকা পয়সা নিয়ে ওরে পাঠাইছিলাম। হ্যাঁ, তারপরে ওই অবস্থায় আছে, ও খুব খারাপ অবস্থায় আছে, আমিও খারাপ অবস্থায় আছি। ওই দিনকে যখন 5 তারিখ 5ই আগস্ট ওই দিনটা আমার মোটামুটি একটা স্ট্রোক হয়ে গেছিল, যে আমার হাজবেন্ডকে ওইভাবে মারামারি হওয়ার মেরেছে এটা দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। ওইখান থেকে আমাকে হসপিটালে নিয়ে গেছে। হসপিটাল থেকে আসার পরে আমি এখন অন্য জায়গায় আছি, আমার শ্বশুর বাড়িতেও নাই, আমার বাবার বাসায়ও নাই, আমার এক বোনের বাসায় আমি আছি, আশ্রয় নিয়েছি। এই অবস্থায় আমি কি করবো কিছু বুঝতে পারছি না। এরকম নিরবভাবে হত্যা কিভাবে আমার স্বামীকে মেরে 5 দিন আমার আমার খালি লাগতেছে যে 5ই আগস্টে মারা গেছে, ঠিক আছে, কিন্তু তার লাশটা তো সেদিনই আমার পাওয়া উচিত ছিল। সেখানে আমি 5 দিন পর আমি শেরে বাংলা কলেজের মর্গে আমি আমার স্বামীকে নিয়ে পাই। আমি এটাকে কেমন করে মানবো? আমার স্বামী সবসময় সে অন্য ধরনের একটা মানুষ ছিল, হয়তো আপনারা খোঁজ নিয়ে দেখবেন। সেই বরিশালে সবার জন্য কাজ করে, সবার জন্য 4 সে কাউন্সিলর ছিল। আমি কি বলবো, আমি কিছু বলতে পারি আমি স্বামী বিচার কেমনি কি করে বিচার কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। আমি কথা বলতে পারছি না, আমার ভুল ত্রুটি হলে কথাই মাফ করে দিবেন। আপা আসলে আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। এই যে মেরেছে কাজী নয়, আপনার স্বামীকে যে নিষ্ঠুরভাবে নির্মমভাবে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, এই যারা এই কাজ করেছে তারা কারা আপনি আমি সবাই জানি। আমাদের স্বাধীনতার দুশ্মন, যারা আজকে চেপে বসে আছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, সারা দেশে এমনিভাবে শত শত এই লিটু ভাইদের মতো এরকম শত শত ভাইদের তারা এই নির্মমভাবে হত্যা করেছে। এই তাদের হাতে যারা খুন হয়েছেন তারা সবাই দেশ এবং দেশের সার্বভৌমত্বের প্রতি অনুগত, দেশকে তারা ভালোবাসেন। তাদের অপরাধ, তারা মুক্তিযুদ্ধের পক্ষের সবসময় ছিলেন, সেটাই তাদের অপরাধ। সেই অপরাধেই তাদেরকে এই স্বাধীনতা বিরোধী চক্রের দোসররা নির্মমভাবে হত্যা করেছে। এই বাংলার মাটিতে তাদের এই খুনিদের বিচার হবে এবং সেটা খুব দ্রুতই হবে, আমাদের দৃঢ় বিশ্বাস। আপনি মন শক্ত রাখুন, মহান সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করি গাজী
নইমুল হোসেন লিটু ভাই পরপারে শান্তিতে থাকুন এবং তার হত্যাকারীদের যথাযথ উপযুক্ত যে শাস্তি হওয়ার তা যেন হয় এবং তা হবে ইনশাল্লাহ। আপনি আমাদের সাথে থাকুন আপা। এবার যাচ্ছি ঢাকা বংশাল থানা ছাত্রলীগের প্রচার সম্পাদক মোহাম্মদ ওমর ফারুকের কাছে। ভাই ওমর ফারুক, আপনি বলুন। ওমর ফারুক, আপনি আছেন? ওমর ফারুককে আমরা আবার হারিয়ে ফেললাম। আহ, এবার যাচ্ছি তিনি আম, আবার নতুন করে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে মেহেদী হাসান হৃদয়, সাবেক সহসভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। হৃদয় ভাই, আপনি বলুন, নিজেকে আনমিউট করুন। আপনি মূল, আমরা একবারে শেষ প্রান্তে চলে আসছি অনুষ্ঠানের, আপনার মূল কথাগুলি বলুন, নির্যাতনের কথাগুলো বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আহ, আহ, আমি আসলে আমার কথাগুলো আমার পরিবারের সাথে শেয়ার করতে চাচ্ছি। বা আওয়ামী লীগ একটা পরিবার আমাদের, একটা শরীরের মতো। যদি এখানে কোনো একটা জায়গায় আঘাত লাগে তাহলে সেটার ব্যথাটা সমস্ত জায়গায় লাগে। বেসিক্যালি আমার যে বিষয়টা, আমি স্টুডেন্ট কন্টিনিউয়াসলি, এবং তার সাথে সাথে যেহেতু পারিবারিক ভাবে আমরা আওয়ামী লীগ পরিবারের, সেই সূত্রে বিশ্ববিদ্যালয়ে আমি শুরু থেকেই আর কি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হই, এবং সেটা সম্পূর্ণভাবে আহ, বঙ্গবন্ধুর আদর্শ নীতি আদর্শ ধারণ করে। তো আমার আহ, বিশ্ববিদ্যালয়ের রাজনীতির শেষ পর্যায়ে এসে আমি আমার বিশ্ববিদ্যালয় লাইফে সবাইকে যতটুকু পারছি সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। যে যে নীতির বা যে আদর্শের হোক না কেন, আমি মানুষ হিসাবে তাকে যতটুকু পারি আমার জায়গা থেকে আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। তো এই লাস্ট যে 5ই আগস্টের যে বর্বরচিত জঙ্গি সন্ত্রাসের যে পরিকল্পিত যে হামলা, তার একজন সরাসরি ভুক্তভোগী আমি। আমার জীবনের যত অর্জন আমি 5 তারিখে এই সন্ত্রাসী নৈরাজ্যকারীরা আমার জীবন থেকে সব ছিনিয়ে নিয়ে গেছে। আমি আসলে আমার 5 তারিখে আমি আমার ক্যাম্পাসে অবস্থান করতে পারিনি। আমি তার আগেই আমার আম্মু অসুস্থ থাকায় আমি আমার বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর আসলে 5 তারিখে সকাল থেকে তো পরিস্থিতি অবলোকন করতেছিলাম। তারপরে যখন দুপুর হয়ে যায়, দুপুরের পরে তো প্রায় 2:30-3টার দিকে যখন সেনাপ্রধান আহ, ওয়াকারুজ্জামান সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, তারপরে আমি আমার বিশ্ববিদ্যালয়ের আহ, সবার কাছে যোগাযোগ করি। সবাই আসলে সবার উপরে হামলা হয়, অতর্কিত জঙ্গি হামলা। তো সবাই সবার জায়গা থেকে একটু নিজেকে সেভ করার জন্য বিভিন্ন জায়গায় চলে যায়, কেউ হামলার শিকার হয়। আমার অনেক সহযোদ্ধা যারা এই 5 তারিখে ক্যাম্পাসের আশেপাশে হামলার শিকার হয়েছে, পরিকল্পিত ভাবে স্থানীয় আহ, জামাত এবং শিবিরের যারা ছিল এবং ক্যাম্পাসে যারা গুপ্ত ভাবে অবস্থান করতেছিল, সেটা দেখা যায় ছাত্রলীগের ভিতরেও ছাত্রলীগের নামে এই রকমের অনেক শিবির, যাদের আমাদের সর্বাত্মক সহযোগিতা সবসময় নিচ্ছে। পরবর্তীতে এরা আহ বিভিন্নভাবে তারাই আসলে প্রথম আঘাতটা তারাই করছে আমাদের, যারা মানে গুপ্তভাবে আমাদের মাঝে ছিল। প্রথম আঘাতগুলো আসলে তারাই করছে আমাদের। তো আমার রুমটা বেসিক্যালি হলের রুমটা একটু পিছনের দিকে ছিল। পিছনের দিকে থাকা সত্ত্বেও আমার রুমটা সর্বোচ্চ হামলাটা হয়েছে, কারণ আমার রুমে বঙ্গবন্ধুর ছবি ছিল। আমার রুমের দরজার সামনে বঙ্গবন্ধুর ছবি ছিল টাঙানো।
যার দরুন সর্বপ্রথম আমার রুমেই হামলাটা হয়েছে খুঁজে খুঁজে। তো এটা আমি তো যেহেতু ছিলাম না, কারা হামলা করছে জানি না। পরবর্তীতে আমার যে হলের যে গার্ড, সে যায় আর কি আমার রুমে। আমি ফোন দিয়ে তার সাথে কন্ট্যাক্ট করি, কন্ট্যাক্ট করার পর সে আমার রুমে যায়। তো তার যেতে যেতে তারে তো প্রথমে যখন যাচ্ছিল তার উপর পাল্টা আঘাত করে, আপনি এখন যেতে পারবেন না। প্রায় আমার হলের প্রায় 100-এর উপর রুম তারা লুটপাট ভাঙচুর চালায়। এবং প্রত্যেকটা রুমে যত কিছু যাবতীয় কাগজপাতি তারা আগুন ধরিয়ে দেয় এবং সমস্ত কিছু ছিঁড়ে নষ্ট করে ফেলে। এবং পরবর্তীতে পরবর্তীতে সে তখন তাকে যেতে দেওয়া হয় না বিকেলে। বিকেলে যেতে না দেওয়ার জন্য সে পরবর্তীতে রাত্র প্রায় 2:30-3টার দিকে আমার রুমে যায়। আমি রাত্র 1:30-2টা পর্যন্ত তাকে ফোন দিতে থাকি। পরে 2:30-3টার দিকে সে ওই গার্ড সে আর কি আমার রুমে যেতে পারে আর কি ওই সময়টায়। এর আগ পর্যন্ত প্রায় 1:30-2টা পর্যন্ত আমার আর কি বিকাল থেকে শুরু করে রাত 1:30-2টা পর্যন্ত আমার হলে লুটতরাজ, অগ্নিসংযোগ, ভাঙচুর সবকিছু হয়। তো যখন সে আমার রুমে যায়, আমার রুমে সে বলতেছে যে তোমার রুমের অবস্থা তো খুবই খারাপ। আমি বললাম যে কোনো অবশিষ্ট আছে কিনা। তো তোমার রুমে কিছুই অবশিষ্ট নাই, তোমার রুমে কিছুই নাই, সবকিছু দুই একটা যেগুলো বই ছিল এগুলো সব ছিঁড়ে ভিড়ে এলোমেলো। যেহেতু আমি চাকরির প্রিপারেশন নিচ্ছিলাম, সেহেতু কিছু জব সার্কুলেট কিছু বই ছিল, তো ওগুলো সব তারা ছিঁড়ে ভিড়ে নষ্ট করে ফেলে। আর এছাড়া আমার রুমে ল্যাপটপ থাকে প্রায় 3 থেকে 4 লাখ টাকার আমার মালামাল থাকে, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়ে অ্যালটেড মেম্বার ছিলাম হলের। তো এই সবগুলো নষ্ট করে দেয় আমার লাইফের, মানে আমার যাবতীয় যত সনদ, আমার জীবনের যত অর্জন, আমি স্পোর্টস এর কিছু অর্জন ছিল। এবং সবচেয়ে বড় বিষয়, আমার বাবা মারা যায় লাস্ট কয়েক বছর আগে। তো তার কিছু স্মৃতি আমার ল্যাপটপে ছিল এবং আমার কাছে ছিল আমার হলে, যেটা আমি সাথে রাখতাম, সেগুলো সব নষ্ট করে দেয় ওরা। ওরা সবকিছু মানে রুমটাকেই একবারে করে ফেলে। আহ, পরবর্তীতে আমার সার্টিফিকেট, এসএসসি ইন্টারের সার্টিফিকেট ছিল, আমার অনার্স এর সার্টিফিকেট ছিল, এগুলো সব ওরা নষ্ট করে ফেলে দেয়। এবং পরবর্তীতে এখন এরা যারা করছে তারা হলো যে আত্মগোপনকারী শিবির, ছাত্র শিবির এবং ছাত্র দল যারা ছিল ওরা। এটা আমার ওই যে গার্ড তার কাছ থেকে আমরা পরবর্তীতে শুনি যে ছাত্র দল ছাত্র তারা নারায়ণ তাকবীর আল্লাহ আকবার বলে স্লোগান দিয়ে হলে ঢুকে হলে সব লুটতরাজ ভাঙচুর চালায়। আসলে এ- এটার ভুক্তভোগী আমি কি জন্য হইলাম আমি জানি না। দেখা জি, যায় যাদের আমরা মেহেদী হাসান হৃদয়, আপনি কোন হলে জি, ছিলেন? আমি হোসেন সোহরাওয়ার্দী হলে ছিলাম। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। জি, বলুন, আপনি একটু সংক্ষেপে আপনার জি শেষ জি জি চেষ্টা জি করুন। জি, সে অঙ্কটা শেষ করতেছি। তো তার পরবর্তীতে আমার এই ঘটনা যাওয়ার পরে আমি অনেকভাবেই আর কি আহ, আহ, নির্যাতিত হয়েছি, আমার সবকিছুই চলে গেছে। তারপর হলো যে আমার, যেহেতু আমি তারপরে আর ক্যাম্পাসে যাওয়ার সুযোগ হয় নাই, তো আমাকে অনেকভাবে সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ভাবে হুমকি দামকি, অনেক অনেক ভাবে হ্যারাসমেন্টের শিকার, সামাজিক ভাবে হ্যারাসমেন্টের শিকার করা হচ্ছে, হিউমিলেট করা হচ্ছে। আমার বাসায় আঘাত পাল্টা হামলা, আঘাতের ভীতি, এবং আমার বাসা চিরকুট পর্যন্ত আসছে। আমার মানে এটা এলাকা থেকে না, দূর থেকে চিরকুট আসছে। শিবির যে ধরনের চিরকুট লাগে সেই চিরকুট আসছে। কাফনের কাপড় পর্যন্ত তারা পাঠাই দিয়েছে। আমি বাসায় থাকতে পারি না। দেখা যায় এই যে লাস্ট 2-3 মাস আগে আমি আহ, ধান ক্ষেতের মধ্যেও আমাকে থাকতে হয়েছে, এমন পরিস্থিতি। মানে খুব দুর্বিষহ জীবন। আমি একা না, এটা সারা বাংলাদেশের যারা স্বাধীনতার পক্ষের শক্তি সবাই এটা ফেস করতেছে আজকের। আজকের যখন স্বাধীনতা বিরোধী অপশক্তির আস্ফালন বেড়ে যায়, আসলে দেশ তখন ভালো থাকে না, জাতি তখন ধ্বংসের দ্বার প্রান্তে। এটা আসলে আমরা মানতে পারতেছি না। মানে আজকের পাকিস্তানের জয় জয়কার আজকের বাংলার মাটিতে, যারা 30 লক্ষ শহীদ হয়েছে যাদের হাতে, যাদের 3 লক্ষ মা বোন যাদের হাতে ধর্ষণ হয়েছে, তাদের আস্ফলনে আজকের আমরা নির্যাতিত,
প্রতি ধাপে ধাপে জি তারা আহ, জি মেহেদী হাসান তারপরে হৃদয়, মেহেদী জি হাসান হৃদয়, আরেকটু আমরা আরেকটু সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে আপনি বোধহয় সোহরাওয়ার্দী হলের 256 নম্বর রুমে ছিলেন, যে রুমটিতে আপনার যে সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি এগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এটা কি জি 256 নম্বর? আমি সোশ্যাল মিডিয়া আমার চোখে পড়েছিল 256 নম্বর রুমে ছিলেন, এটা কি ঠিক? হ্যাঁ, জি জি 256 নম্বর রুমে জি আমার হ্যাঁ, যে রুমে আপনি শুধু যেটা আপনি সার্টিফিকেট যেমনটি সনদ ছিল না, আমার বলতেছিলেন যে রুমের আজকে যাবতীয় দেশের সবকিছু মানুষ লুট ভালো করে। নেই, আজকে বাংলাদেশের কেউ ভালো নেই, এটা আজকে সূর্যের মতো পরিষ্কার। মানুষ একটা অস্বস্তির মধ্যে আছে। এই অপশক্তির জঙ্গি ইউনুস গং দেশ এবং মানুষকে ভালো রাখেনি। এই অপশক্তির হাত থেকে আমাদের দেশ এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। এবং আমরা বিশ্বাস করি যে অতি দ্রুত এই অপশক্তির ইনুস গঙের বিদায় হবে। এবং বিদায় নয়, তারা যে অপকর্ম করেছেন, যে আজকে আমাদের এক আপা এখানে আছেন, তার স্বামীকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এমনিভাবে আরো শত শত স্বাধীনতা প্রেমী মানুষকে হত্যা করেছে এই ইনুস গং, তাদের বিচার বাংলার মাটিতে হবে। ভাই আপনি আমাদের সাথে থাকুন, আমরা একবারে শেষ প্রান্তে চলে এসেছি। এক কথায় বলতে কি, আমাদের সময় এর অতিরিক্ত সময় এখন গড়াচ্ছে, আমরা এখন শেষ করতে যাব। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনলাম মুজিব আদর্শের 5 সৈনিকের কথা, যারা ইউনুস গঙের নির্মম অত্যাচার নিপীড়নের শিকার। শুনতে চাচ্ছিলাম। ঢাকার আদাবর থানার মহিলা আওয়ামী লীগের সভাপতি রুজি জয়িতাকে হত্যা করার জন্য তার গলা লক্ষ্য করে দা দিয়ে কূপ দিয়েছিল বিএনপির সন্ত্রাসী ইক্স এল বাবু। কিন্তু ভাগ্যক্রমে কূপটি তার গলায় লাগেনি। রুজি জয়তা মালিকানাধীন একটি স্কুল ছিল, সেই স্কুলটি এখন আদাবর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাসিরের দখলে, তিনি দখলে নিয়েছেন। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি কামরুজ্জামান রুবেলের বাড়ি ও অফিস লুটপাট ও ভাঙচুর করেছে, দোকানটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছিল। 5 মাস জেল খেটে তিনি জামিনে এখন বাইরে আছেন। তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে 2 লক্ষ টাকা আদায় করা হয়েছে। আরো 3 লক্ষ টাকা তার কাছ থেকে আদায় করার জন্য হুমকি দমকি দিয়ে চলছে এই বিএনপি জামাতের সন্ত্রাসীরা। আর এই সব তাণ্ডবের মূল মূল নেতৃত্বে ছিলেন মোহাম্মদপুর টাউন হল ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিন। গাজীপুর মহানগরের কোনাবাড়ির মোহাম্মদ সুলাইমান হোসেনের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান লুট ও ভাঙচুর করেছে, তার নামে মিথ্যা মামলা দায়ের করেছে। আমি একটু ফিনিশিংটা দিতে চাচ্ছিলাম। বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আহ, যিনি যিনি এই আমাদের যুগ্ম যুগ্ম সাধারণ সম্পাদক, অ্যাকচুয়ালি সাধারণ সম্পাদক গাজী নইমুল হোসেন লিটুকে ইউনুস গঙের দোসররা নির্মম ও নিষ্ঠুরভাবে খুন করেছে। প্রিয় দর্শক, জাতিসংঘের মানবাধিকার কমিশন সম্প্রতি তাদের একটি প্রতিবেদনে জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে যে অন্তর্বর্তী সরকারের সময়েও দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। জাতিসংঘের সত্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টের শুরু থেকে পরবর্তী সময়ে সহিংস মব পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে লক্ষ্য করে হত্যাসহ গুরুতর প্রতিশোধমূলক কর্মকাণ্ড চালিয়েছে। আজ আমরা যে নির্মমতার কথা শুনলাম, এগুলো তো তারই সাক্ষ্য বহন করছে।
জোর করে চেপে বসা এই সরকার কি কার্যক্ষেত্রে তেমন কোনো সাফল্য দেখাতে পেরেছে? দুর্নীতি কমেনি, দ্রব্যমূল্য কমেনি, বরং বেড়েছে। চাঁদাবাজি বেড়েছে। ছাত্র সমন্বয়কদের উদ্যত্ত শহরবাসীদের উদ্বেগের কারণ। আর কতদিন এই সরকারের শোষণ? মানুষ প্রতিবাদী হচ্ছে, প্রতিরোধের স্পৃহা সংগঠিত হচ্ছে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।